নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি প্রথম পর্বের 20তম অংশ। আমাদের কাছে জ্যাঠামশাই ছিলেন একটা সুন্দর ছবির মতো। এই বই দেখছেন, এই বেহালা বাজাচ্ছেন, এই ইজেলের সামনে দাঁড়িয়ে ছবি আঁকছেন। চমৎকার তেল রঙের ছবিও আঁকতেন, প্রাকৃতিক দৃশ্যেরই বেশিরভাগ। আমার কাছে তার আঁকা উশ্রী নদীর ছোট একটি তেল রঙের ছবি আছে। তার সঙ্গে কত কথা জড়িয়ে আছে। বিয়ে হয়ে মা বাবার সঙ্গে দেরাদুন চলে যাচ্ছেন। জ্যাঠামশাই একাধারে বরকর্তা কন্যাকর্তা। বিদায় দেবার সময় জিজ্ঞাসা করেছিলেন, কি দেব তোমায়? মা বলেছিলেন, ছোট একখানি ছবি, বড় হলে নিয়ে যেতে অসুবিধা হবে। এই সেই ছবি। ছবির মতো হলেও দিনে দিনে বুঝতে পারি আমার মন তার হাতেই গড়া হয়েছিল। তার পুরনো লেখা পড়তে গিয়ে কত সময় গায়ে কাটা দিয়ে উঠেছে। দেখেছি যে ভাষাকে আমি নিতান্ত নিজের মৌলিক ভাষা বলে অনেক দিন ভেবে এসেছি, তাও জ্যাঠামশাইয়ের দেওয়া। তিনি যাকে ভালো বলেছেন, আমারও তাকে ভালো লাগে। তিনি যাতে মজা পেয়েছেন, আমিও পাই। এদিকে প্রথম মহাযুদ্ধ তখনও চলছিল। 1915 সালের শেষে স্কুলের পুরস্কার বিতরণের দিন আমাদের সকলকে ছবির বই, খেলনা, পুতুল না দিয়ে বড় বড় কার্ড দেওয়া হলো। তাতে ইউরোপের ম্যাপ আঁকা। ম্যাপের মধ্যেখানে ইউনিয়ন জ্যাক কাঁধে নিয়ে একজন স্কুলের মেয়ে দাঁড়িয়ে আছে। শুনলাম আমাদের পুরস্কারের টাকা সোলজারদের সাহায্যে গেছে। বড়রা কেউ কেউ বললেন, নেটিভ সোলজারদের সাহায্যে নয়। নিশ্চয়ই মনের মধ্যে খচ করে লেগেছিল। তাই যদি সত্যি হয়। এর মধ্যে এক সময় বাবা বলে বসলেন, যুদ্ধে যাব। আমরা তো রোমাঞ্চিত। আশ্চর্য লাগে ভাবতে যে বাবার বিপত্তির কথা একবারও মনে হলো না। বাবা খাকি পোশাক পরে বন্দুক ঘাড়ে লড়াই করতে যাবেন ভেবেও আমাদের সে কি উত্তেজনা। বন্দুক বাবার একটাই ছিল, বেঘবনে কাজ করতে হতো, বন্দুক ছাড়া চলবে কেন? সেটাকে বাবা মাঝে মাঝে তেল দিয়ে ন্যাকড়া দিয়ে পরিষ্কারও করতেন। তুলে দেখেছি বেজায় ভারী। এখন বাগনা মেরে বন্দুক তুলে বাবা গুরুম গুরুম করে দুষ্টু জার্মান মারবেন ভেবেও গা শিরশির করে উঠত। প্রাণপণ চেষ্টা করেছিলেন বাবা। আপিসের ছোট সাহেবরা দুজন চলেও গেল, তবু বাবাকে নিল না। বাবার রাগ দেখে কে? ওই সাহেবগুলো কুড়ে, মদ খায়, কোনো কাজে লাগে না। ওদের নিল আর বাবাকে বাদ দিল। কই দাঁড়াক তো ওরা বাবার পাশে খেলার মাঠে, বন্দুক তাক করুক তো বাবার মতো, দেখা যাক তো কার শরীর বেশি শক্ত। বলা বাহুল্য, হম্বিতম্বি করে কোনো ফল হলো না। বড় সাহেব ডেকে বললেন, আমিও তো যাচ্ছি না। আমাদের হলো গিয়ে এসেনশিয়াল সার্ভিস। ম্যাপ তৈরিও যুদ্ধের কাজে লাগে। যুদ্ধ ছড়িয়ে পড়ে একদিন এদিকেও আসবে না, কে বলেছে? তবু বাবা বাড়িতে গজগজ করতেন, আমরা শুনতাম। কাজে খুব সুনাম ছিল বাবার। আগে রায় সাহেব, পরে রায় বাহাদুর খেতাব পেয়েছিলেন। তাই নিয়ে ভারী লজ্জিত ছিলেন। কেউ খেতাবটা লিখলে বা চট করে বললে চটে যেতেন। কোনো বড় সাহেবদের বাড়ি যেতেন না, ভেট পাঠাতেন না। স্রেফ ভালো কাজ করে অবসর নেবার কয়েক বছর আগে ইম্পেরিয়াল সার্ভিসে উন্নতি লাভ করেছিলেন। খোসামত দেখলে পারতেন না, কিন্তু একদিক দিয়ে ইংরেজদের ভারী ভক্ত ছিলেন। বলতেন, ওরা পরিশ্রমী, ওরা সময়নিষ্ঠ, ওরা কথা দিলে কথা রাখে, ওরা আমাদের চাইতে সৎ। আমার কথাগুলো খুব ভালো না লাগলেও বুঝতাম ওর মধ্যে অনেকখানি সত্যি আছে। এসব অনেক পরের কথা। 1915 সালে এসবের ধার ধারতাম না। ছোটবেলার কথা বলা বড় শক্ত, কারণ তার কতখানি বাস্তব আর কতখানি মন গড়া কিংবা বড়দের মুখে শোনা তা বলা শক্ত। আমার তো আরও বড় হবার পরে ঘটনা সম্বন্ধেও কিছু অনিশ্চয়তা আছে। যদিও আমার স্মরণশক্তি বেশ তীক্ষ্ণ, তবু সাল তারিখ গুলিয়ে যায়। ঘটনার পারম্পর্য ঠিক থাকে না। লোকটার নাম ভুলে যাই, উদর বোঝা উদর ঘাড়ে চাপাই। আর সবচাইতে বড় অসুবিধা হলো যে কথা আমি শুধু নিজের মনে ভেবেছি, অনেক দিন পরে তাকেই সত্যি বলে মনে হয়। কোনো ডায়েরি রাখিনি কখনো, নিজের কল্পনার পায়ে বেরিয়ে পড়াবার কোনো চেষ্টাই করিনি।
আমার পাথেও শুধু আমার স্মৃতিশক্তি আর আমার সততা। কত ছবি পর্যন্ত এখন দরকারের সময় খুঁজে পাচ্ছি না। তখন অত ছবি তোলার রেওয়াজও ছিল না। ছোট প্রফুল্ল কাকাবাবুর একখানি ছবি থাকলে বেশ হতো। নাম ছিল বোধহয় প্রফুল্লচন্দ্র সেন। একে বাবাদের অফিসের বড় প্রফুল্ল কাকাবাবুর সঙ্গে ভুল করলে চলবে না। ইনি বোধহয় সেক্রেটারিয়েটে কাজ করতেন। বয়স নিশ্চয়ই খুব কম ছিল। ছোটোখাটো পাতলা মানুষটি, ধবধবে ফর্সা রং। বিকেলে বাড়ি ফেরার পথে আমাদের বাড়িতে আসতেন মাঝে মাঝে। আমরা অমনি ছুটে গিয়ে তার কোলে পিঠে চড়ে পকেটে হাত পুড়ে দিয়ে নানা রকম মজার কথা লেখা পেপারমিন্ট লজেন্স জুস বের করতাম। তাই দেখে বড় মাসিমা শকড। আমার 7 বছরের জন্মদিনের আগের দিন এসেছেন। আমিও অভ্যাস মতো ময়লা পায়ে কাকাবাবুর কোলে চড়ে বসে পকেটে হাত পুড়েছি। এই এত বড় একটা পেপারমিন্ট পেলাম, তাতে লেখা ছিল চ্যাটার বক্স। সকলের কি হাসি। এমন সময় মাসিমা বললেন, ও কি ময়লা পায়ে কাকাবাবুর কোলে উঠেছ? দেখো কাপড় চোপড় ময়লা হয়ে যাচ্ছে। তাকিয়ে দেখি, ও মা, সত্যি তো, আমার পায়ের ধুলো ওর কালো প্যান্টে লেগে গেছে। ভারী লজ্জা পেলাম। কি করব ভেবে না পেয়ে দুহাতে ধুলো ঝাড়তে ঝাড়তে বললাম, কাল আমার জন্মদিন, তুমি বিকেলে নেমন্তন্ন খেতে এসো।